হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব বিকেইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে বিভিন্ন কলেজে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের মেজর পেপার 1 এর যে টপিকটা আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো রাজনৈতিক তত্ত্ব কাকে বলে, ঠিক আছে, এবং এই রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো কি থাকবে এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। থাকবে তোমাদের মেজর পেপার 1 এর, ঠিক আছে, মেজর পেপার 1 এর জন্য ফার্স্ট সেমিস্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলো ভিডিওটির মেইন টপিকটা শুরু করা যাক, যেটা হচ্ছে প্রথমে আমরা দেখে নিব যে রাজনৈতিক তত্ত্ব কাকে বলে, সংজ্ঞা, ঠিক আছে, সংজ্ঞা বা কাকে বলে। দেখো যে শব্দার্থগত এবং তাত্ত্বিকগত কাঠামো হিসেবে রাজনৈতিক বলতে আমরা বুঝে থাকি যে রাজনৈতিক তত্ত্ব মূলত রাজনীতি এবং তত্ত্ব এই সমন্বয়ে গঠিত, ঠিক আছে। রাজনৈতিক তত্ত্ব যে কথাটা, এই রাজনৈতিক তত্ত্ব হলো রাজনীতি এবং তত্ত্ব এই দুটো কথা একসঙ্গে সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক তত্ত্ব কথাটি গঠিত হয়েছে। এটি রাজনৈতিক জীবনের বাস্তব ঘটনার একটি নিয়মতান্ত্রিক এবং সংক্ষিপ্ত তাত্ত্বিক উপস্থাপন, ঠিক আছে। রাজনৈতিক আমাদের ব্যক্তিগত জীবনে, ঠিক আছে, রাজনৈতিক জীবনে যে বাস্তব ঘটনাগুলো ঘটে থাকে সেই ঘটনাকে যদি নিয়মতান্ত্রিকভাবে এবং সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, সেই উপস্থাপন করার পদ্ধতিকে আমরা এখানে রাজনৈতিক তত্ত্ব বলে থাকবো, ঠিক আছে। নেক্সট রয়েছে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, যেমন ডেভিড হেলদের মতে রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝানো হয়েছে। দেখো তো ডেভিড হেলদের মতে রাজনৈতিক তত্ত্ব হলো রাজনৈতিক জীবনে সম্পর্কিত বিভিন্ন ধারণা এবং সার্বজনীন সিদ্ধান্ত সমূহের এক নিয়মতান্ত্রিক কাঠামো, ঠিক আছে। যে বিভিন্ন যে ধারণাগুলো রয়েছে এবং যে নিয়মতান্ত্রিক কাঠামো, এই নিয়মতান্ত্রিক কাঠামোকে একসঙ্গে এখানে রাজনৈতিক তত্ত্ব বলা হয়েছে, ঠিক আছে, ডেভিড হেলদের মতে। এবং জেসি ফিল্ডের মতে তিনি বলেছেন কি রাজনীতির সংক্ষিপ্ত সংগতিপূর্ণ তাত্ত্বিক আলোচনা, রাজনীতিকে যদি সংক্ষিপ্তভাবে এবং সংগতিপূর্ণভাবে যদি আমরা আলোচনা করে থাকি তাহলে সেটাকেই আমরা রাজনৈতিক তত্ত্ব হিসেবে বলে থাকবো, ঠিক আছে। নেক্সট যে তোমাদের রয়েছে হলো রাজনৈতিক তত্ত্বের বহুমুখী প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো কি আছে রাজনৈতিক তত্ত্বের, সেটা আমরা দেখে নেব। তো প্রথম যে আমরা এখানে বৈশিষ্ট্য দেখবো সেটা হলো রাজনৈতিক তত্ত্ব হলো একটা কাল্পনিক ধারণা, ঠিক আছে। তোর তিনটি এখানে রূপ হিসেবে দেখা হয়েছে, রাজনৈতিক প্রকৃতির তিনটি আলাদা আলাদা রূপ রয়েছে, ঠিক আছে, রাজনৈতিক তত্ত্বের। তো প্রথম রূপটি আমরা এখানে যেটা দেখে নিচ্ছি সেটা হচ্ছে রাজনৈতিক তত্ত্ব হলো একটা কাল্পনিক ধারণা। তো রাষ্ট্র চিন্তার প্রারম্ভিক পর্বে রাজনৈতিক তত্ত্বের চরিত্র ছিল প্রধানত কাল্পনিক। তো রাষ্ট্রতত্ত্বে যে প্রথম যে চরিত্রটা এখানে কাল্পনিক হিসেবে ধরা হয়েছে। বাস্তবের জটিলতা এড়িয়ে কেবল কল্পনার ভিত্তিতে আদর্শ সমাজ প্রতিষ্ঠার প্রয়াস ছিল এতে, ঠিক আছে। তো বাস্তবের যতগুলো জটিলতা রয়েছে সেই জটিলতাকে সাইড করে বা এড়িয়ে শুধুমাত্র কল্পনার ভিত্তিতে একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠার প্রয়াস ছিল এই রাজনৈতিক তত্ত্বের মাধ্যমে। যেমন প্লেটোর সাম্যবাদী সমাজতত্ত্ব, তো সাম্যবাদী সমাজতত্ত্বে তিনি ভেবেছেন যে বাস্তবে যতগুলো রাজনৈতিক জটিলতা আছে সেই জটিলতাগুলোকে সরিয়ে বা উপেক্ষা করে শুধুমাত্র কল্পনার ভিত্তিতে একটি আদর্শ সমাজ গড়ে তোলা, ঠিক আছে। দ্বিতীয় নম্বরে রয়েছে নৈতিক এবং মূল্যবোধ ভিত্তিক, ঠিক আছে। নৈতিক এবং মূল্যবোধ ভিত্তিক এখানে বলা হয়েছে যে 19 শতকের পূর্ব পর্যন্ত তত্ত্ব গড়ে উঠেছিল ন্যায় নীতি এবং উচিত অনুচিতের বিমূর্ত নৈতিকতার উপর ভিত্তি করে। ন্যায় নীতি এবং কোনটা করা উচিত বা কোনটা করা উচিত নেই এই নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। অবরোহ পদ্ধতি অনুসরণকারী প্লেটো, কান্ট, হেগেল এবং গ্রিনের দর্শন এই ধারণার অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো এই ধারণার অন্তর্ভুক্ত এই সমস্ত যারা দার্শনিক রয়েছে এদের দার্শনিকদের দ্বারা এই ধারণায় তারা অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয় নম্বরে যেটা আমরা ধারণার রূপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইনগত ধারণা, ঠিক আছে। তো প্রধানত জার্মান এবং ফরাসি তাত্ত্বিকরা রাষ্ট্রকে একটি সার্বভৌম আইনগত সংস্থা হিসেবে কল্পনা করেছেন। তো সার্বভৌম আইনগত সংস্থা হিসেবে কল্পনা করা হয়েছে যারা প্রধান জার্মান এবং ফরাসি দার্শনিক বা রাজনৈতিকদের দ্বারা, ঠিক আছে। আচ্ছা, রাজনৈতিক জীবনকে এখানে আইনি কাঠামোর নিরিখে বিশ্লেষণ করা হয়েছে, ঠিক আছে। আইনের মধ্যে রেখে রাজনৈতিক তত্ত্বকে বা রাজনৈতিক কাঠামোকে বিশ্লেষণ করা হয়েছে। এর অন্যতম প্রবক্তা হলেন জন অস্টিন, ঠিক আছে। তো এই তত্ত্বের অন্যতম প্রবক্তা আমরা এখানে জন অস্টিনকে ভেবে নিব, ঠিক আছে। নেক্সট রয়েছে
হচ্ছে বৈজ্ঞানিক রূপ, জৈবিক এবং আধুনিক বৈজ্ঞানিক রূপ কি রয়েছে রাজনৈতিক তত্ত্বের। তো প্রথম আমরা এখানে দেখে নেব যে সভ্যতা এবং রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক অগ্রগতির সাথে রাজনৈতিক তত্ত্বের দৃষ্টিভঙ্গি আমূল পরিবর্তন হয়েছে। ঠিক আছে, রাজনৈতিক তত্ত্বের যে দৃষ্টিভঙ্গিটা রয়েছে সেটা হলো সভ্যতার সাথে এবং রাষ্ট্রবিজ্ঞানের আধুনিকরণের সাথে সাথে অনেকটা পরিবর্তন হয়েছে এবং এর দুটি বাস্তবমুখী ধারণা লাভ করেছে। যে দুটো বাস্তবমুখী ধারণা আমরা দেখে নেব। প্রথমটা হলো জৈবিক ধারণা। তো জৈবিক ধারণাতে বলা হয়েছে হার্বার্ট স্পেন্সার এবং ম্যাকাইভারের মতে রাষ্ট্র হলো একটি বৃহৎ সমাজ দেহ। তো এই দুইজন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রকে একটা মানব দেহের সঙ্গে তুলনা করেছেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে একটি বৃহৎ সমাজ দেহ হিসেবে তিনি দেখেছেন এবং নাগরিকরা তার অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক আছে, তো মানব দেহের সঙ্গে সমাজকে সমাজ দেহ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন এবং নাগরিকরা যে রয়েছে সেই নাগরিকরা হলো ওই সমাজের বাকি অঙ্গ প্রত্যঙ্গ। সমাজ দেহের সামগ্রিক ক্রিয়াকলাপের গুণাগুণে রাষ্ট্রের সাফল্য পরিমাপ করা হয়। ঠিক আছে, তো সমাজের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে বা নাগরিকরা রয়েছে তাদের কাজকর্মের ক্ষেত্রেই বা তাদের কাজকর্মের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের সাফল্য কিন্তু পরিমাপ করা হয়ে থাকে। নেক্সটে রয়েছে হলো বৈজ্ঞানিক ধারণা। তো বৈজ্ঞানিক ধারণা হিসেবে রাষ্ট্রতত্ত্ব যে ধারণাটা এখানে দেওয়া হয়েছে সেটা হলো বিংশ শতাব্দীতে আচরণবাদী বিপ্লবের ফলে তত্ত্বের মূল্য নিরপেক্ষ এবং বৈজ্ঞানিক রূপ স্পষ্ট হয়। তো মূল্য নিরপেক্ষ এবং বৈজ্ঞানিক রূপ যেটা পরবর্তীকালে স্পষ্ট হয় যখন কি হয় বিংশ শতাব্দীতে আচরণবাদী বিপ্লব যখন ঘটে তখন বা এই বিপ্লবের ফলে মূল্য নিরপেক্ষ এবং বৈজ্ঞানিক যে রূপটা এরা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। পর্যবেক্ষণ, তত্ত্ব সংগ্রহ, পরীক্ষণ এবং পরিমাপের ভিত্তিতে রাজনীতি চর্চার প্রবক্তা হলেন ম্যাকডুগাল এবং গ্রাহাম ওয়ালাস। ঠিক আছে, আচ্ছা তারপরে কি নেক্সট যেটা রয়েছে তোমাদের, তো আজকের আলোচনার পর্ব তোমাদের এতটাই ছিল। ঠিক আছে, তো তোমরা যারা আমাদের এখন চ্যানেলে নতুন এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমাদের এখানে পেয়ে যাবে, তো এখানে থাকবে তোমাদের জন্য নোটস এবং পিডিএফ। সমস্ত নোটস তোমরা আমাদের এখান থেকে কিন্তু পিডিএফ ফর্মও পেয়ে যাবে এবং ভিডিও তো অবশ্যই রয়েছে। এছাড়া তোমরা পেয়ে যাবে হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন। তো ডাউট ক্লিয়ারিং সেশনে শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্সের জন্যই নয়, বাকি যদি অন্য কোনো সাবজেক্টে তোমাদের কোনো ধরনের যদি ডাউট থাকে তাহলে তোমরা এই ভিডিওতেও তোমরা কমেন্ট করে জানাতে পারো বা আমাদের নাম্বারে বা হোয়াটসঅ্যাপেও তোমরা কল করে মেসেজ করেও জানাতে পারবে। ঠিক আছে, তারপরে এখানে তোমরা পেয়ে যাবে রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসেস। ঠিক আছে, তো আজকের আলোচনার পর্ব তোমাদের জন্য আজকে এতটাই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।